Subscribe now and press the bell icon. Never miss an update. সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3-তে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা মস মাই অর্কিড। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জন্ম 1973 সালে কলকাতা শহরে। ইতিহাস নিয়ে মাস্টার্স করলেও সাহিত্য চর্চায় ছিল তাঁর প্রথম প্রেম, যার ফল গত 15 বছর ধরে সাহিত্য রচনা করে চলেছেন তিনি। 2016 সালে তার রহস্য গল্প সংকলন কালো ঘুড়ির জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পান শিশু কিশোর একাডেমি পুরস্কার। আমাদের আজকের গল্প মস মাই অর্কিড আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত ভয় ভয়ঙ্কর বইটি থেকে। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা মস মাই অর্কিড। শিলং পাহাড়ে শীতের শুরুতেই এবার বেশ ঠান্ডা পড়েছে। ধুতির ওপর গায়ে গলাবন্ধ কোট, কান ঢাকা লাল বুলের টুপি পরে পুলিশ বাজার ম্যালে শেষ বিকেলে বসেছিলেন নকুরবাবু। বেঞ্চে পাশে পড়েছিল সান্ধ্য শিলং টাইমস। কাগজটা পড়া হয়ে গেছে। বারাপানি লেকে বাইচ ফেস্টিভ্যাল, গারো পাহাড়ে ধস নেমেছে, অরফান হাউস থেকে গতকাল একটা বাচ্চা চেরাপুঞ্জিতে বেড়াতে গিয়ে নিখোঁজ। এছাড়া কাগজে কোনো খবর নেই। কাগজ পড়ার পর চুপচাপ বসে চারদিক লক্ষ্য করছিলেন তিনি। পুলিশ বাজারের এই অঞ্চলটাকে শিলংয়ের প্রাণ কেন্দ্র বলা যায়। রিং রোডের চারপাশে অনেক রাস্তা এসে মিলেছে। চারপাশে রংচঙে শীত বস্ত্রের দোকান। ফুটপাতে খাসি বিক্রেতারা বসে থাকে রঙিন শাল আর অর্কিডের পসরা নিয়ে। সারাদিন এ অঞ্চলে ট্যুরিস্টদের ভিড় লেগে থাকে, তবে সারাদিন পর সে ভিড় ফাঁকা হয়ে এসেছে। দোকানপাটের ঝাঁপ বন্ধ হচ্ছে। ফুটপাতের বিক্রেতারাও তাদের মালপত্র গুটিয়ে রওনা দিচ্ছে দূরে খাসি গ্রামের দিকে। পাহাড়ি সব শহরেই সন্ধে নামলে রাস্তা ফাঁকা হয়ে যায়। শিলং শহর আর তার আশেপাশের অঞ্চলগুলো নকুরবাবুর কাছে নতুন নয়। প্রতি বছর এ সময় দিন কয়েকের জন্য শিলংয়ে আসেন তিনি। কিছুটা কাজের জন্য, কিছুটা চেঞ্জের জন্য, একলাই আসেন। কলকাতায় তার এক আয়ুর্বেদ ওষুধের দোকান আর ছোট একটা বই প্রকাশনা সংস্থা আছে। শিলং হল বনৌষধির স্বর্গরাজ্য। খাসি পাহাড়, গারো পাহাড়ে অজস্র ভেষজ লতাগুল্ম মেলে, যা পৃথিবীর অন্য কোথাও মেলে না। নকুরবাবু এখানকার বন জঙ্গল থেকে সেসব সংগ্রহ করে নিয়ে যান। এছাড়া অর্কিড সংগ্রহেরও নেশা আছে তার। শিলংয়ের নানা রঙের বিখ্যাত অর্কিডও তাকে এখানে টেনে আনে। দিন চারেক হলো তিনি শিলংয়ে এসেছেন। এবার লতাগুল্ম আর অর্কিডও সংগ্রহ করেছেন প্রচুর। নকুরবাবুর মন বেশ খুশি। আরও একদিন রেস্ট নিয়ে তিনি গৌহাটি হয়ে কলকাতা ফিরবেন। নকুরবাবুর তাড়া তেমন কিছু ছিল না। আরো বেশ কিছুক্ষণ বসার পর নকুরবাবু যখন উঠলেন, তখন রাস্তা জনশূন্য। দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেছে। ফুটপাথের দোকানিরাও নেই। রাস্তার আলো জ্বলে উঠেছে, আর তার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদরে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে চারপাশ। হোটেল বেশ কিছুটা দূরে। সেখানে যাওয়ার জন্য একটা নির্জন রাস্তা ধরলেন তিনি। কিছুটা এগোবার পর হঠাৎ তিনি দেখতে পেলেন রাস্তার পাশে ঘোলাটে ল্যাম্পপোস্টের নিচে লাল কালো ডোরা কাটা খাসি চাদর মুড়ি দিয়ে বসে আছে এক বৃদ্ধ। তার সামনে রাখা ছোটখাটো পিচবোর্ডের বাক্সে অর্কিডের পসরা। পাশ দিয়ে যাবার পথে
কৌতূহলবশত তার অর্কিডের পসরার সামনে দাঁড়ালেন নকুড়বাবু। মুখে অসংখ্য বলিরেখাময় বৃদ্ধ তার উদ্দেশ্যে বলল, খুব লেই। নকুড়বাবু বললেন, খুব লেই। খাসি ভাষায় এ শব্দের অর্থ গুড ইভিনিং। অর্কিড দেখতে লাগলেন নকুড়বাবু। লেডি স্লিপার, ব্লু ভেন্ডা, শিলংয়ের বিখ্যাত সব অর্কিড বাক্সে রাখা। তবে এসব তাঁর সংগ্রহে আছে। হঠাৎ একটা বাক্সে খড়ের বিছানাতে রাখা অদ্ভুত জিনিস দেখতে পেলেন তিনি। ঠিক টেনিস বলের আকৃতির একটা উদ্ভিদ। তাদের রং ঘোর রক্তবর্ণ, সংখ্যায় দুটো। প্রত্যেকটার গায়ে ইঞ্চি খানেক লম্বা ফিতের মতো দুটো অঙ্গ। তাদের আকৃতি দেখে নকুড়বাবু বেশ অবাক হয়ে বললেন, এগুলো কি রেড ক্যাকটাস? বৃদ্ধ মিটিমিটি হেসে জবাব দিল, না 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 না, ক্যাকটাস নয়, অর্কিড। এরকম অদ্ভুত আকৃতির অর্কিড হয় নাকি? আচ্ছা, এই জিনিস কোথায় পাওয়া যায়? জানতে চাইলেন নকুড়বাবু। বৃদ্ধ বলল, মোরা। অর্থাৎ চেরাপুঞ্জিতে, মসমাই কেভের ভেতরে। মসমাই গুহা, সেখানে এর আগে গেছেন নকুড়বাবু। তিনি বললেন, কই, সেখানে আমি এই জিনিস দেখিনি তো। বৃদ্ধ হেসে বলল, না দেখারই কথা। 20 বছরে এ জিনিস একবার জন্মায়। তাছাড়া টুরিস্টরা যে পথে গুহায় ঢোকে সে পথে ও জায়গাতে পৌঁছানো যায় না। গুহা অনেক বড়, অন্য পথে সেখানে যেতে হয়। নকুড়বাবু অর্কিডগুলো ভালো করে দেখার জন্য সেই বাক্সের দিকে হাত বাড়াতে গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে বৃদ্ধ বাক্সটা ছোঁ মেরে কোলে টেনে নিয়ে বলল, ডোন্ট টাচ, ডোন্ট টাচ। ছোবেন না, এর গুণ নষ্ট হয়ে যাবে। কি গুণ? জানতে চাইলেন তিনি। বৃদ্ধ মুহূর্ত খানেক চুপ করে থেকে তাকে অবাক করে দিয়ে বলল, এ খেলে মানুষের বয়স কমে যায়। খেলে বয়স কম? সংস্কৃত আয়ুর্বেদিক প্রাচীন পুঁথিতে এ ধরনের কিছু উদ্ভিদের কথা পড়েছেন তিনি ঠিকই। কেউ কেউ এসব বিশ্বাস করলেও নকুড়বাবু কথাটা বিশ্বাস করেন না। বয়স আবার কমে নাকি? লোকটা হয়তো তার সংস্কার, বিশ্বাস থেকে অথবা খদ্দেরকে প্রলুব্ধ করতে এই কথাটা বলছে। তবে জিনিসটা দেখে নকুড়বাবু মনে হলো, ক্যাকটাস না হয়ে সত্যি ওগুলো অর্কিড হয়ে থাকলে ওটা যে রেয়ার জিনিস তাতে সন্দেহ নেই। কোনো বইতে এই অর্কিডের ছবি দেখেননি তিনি। এই জিনিস তাকে সংগ্রহ করতেই হবে। কিছুক্ষণ অর্কিডগুলো দেখার পর নকুড়বাবু বেশ কৌশলীভাবে বললেন, বয়স কমার গল্প বলে দাম বাড়িয়ে লাভ নেই। কি দাম নেবে বলো? বৃদ্ধ জবাব দিল, না না, দাম বাড়াচ্ছি না। 1000 টাকা দিলেও এই জিনিস এখন আমি কিছুতেই বেচবো না। এ আমার নিজের কাজে লাগবে। আপনি যদি সত্যি এই জিনিস চান তবে কাল বিকালে মসমাই কেভের কাছে, 7 সিস্টার্স ওয়াটারফলস এর কাছে ঠিক সন্ধ্যা নামার আগে চলে আসুন। আমি আপনাকে গুহায় নিয়ে যাব। যত খুশি আপনি অর্কিড কালেক্ট করবেন। নকুড়বাবু তার কথার জবাব না দিয়ে তাকিয়ে রইলেন অর্কিড দুটোর দিকে। অদ্ভুত অর্কিড দুটোর প্রতি আকর্ষণ ক্রমেই বাড়ছে। সংগ্রাহকরা পছন্দসই জিনিসের খোঁজ পেলে তা ছাড়া করতে চান না। তার জন্য অনেক দূর ছোটেন। তাকে চুপ করে থাকতে দেখে বৃদ্ধ বলল, কি ভাবছেন? হ্যাঁ, গুহায় যেতে আপনি ভয় পাচ্ছেন। তাহলে এই জিনিস আপনার পাওয়া হবে না। নকুড়বাবু তার কথা শুনে বললেন, না, ভয় পাচ্ছি না। এখানকার অনেক কেভে আমি একলাই ঘুরেছি, কিন্তু ওখানে গেলে তোমাকে পাবো তো, তাহলে যাব ওখানে। উজ্জ্বল চোখে বৃদ্ধ বলল, হ্যাঁ, নিশ্চয়ই থাকবো, নিশ্চয়ই থাকবো। আপনি আশ্চর্য হয়ে যাবেন
ওখানে গেলে আমি আপনার জন্য অপেক্ষা করব। ও অঞ্চলে বেশ কিছু অন্য ভেষজ গাছও আছে, গেলে সেগুলো অন্তত সংগ্রহ করা যাবে এই ভেবে, এবং বৃদ্ধের শেষ কথাগুলোর মধ্যে এমন একটা আহ্বান ছিল যে শেষ পর্যন্ত নকুড়বাবু সেখানে যাবেন বলেই রাজি হয়ে গেলেন। বৃদ্ধের বলি রেখাময় মুখে আরো হাসির রেখা দেখা গেল। সে একবার শুধু বলল, আমি লোক চিনি, আমি জানতাম আপনি রাজি হবেন। খুবলে। কথাগুলো বলে সে তার জিনিসপত্র গোছাতে শুরু করল। নকুড়বাবু ফেরার পথ ধরলেন। বেশ কিছুটা এগোবার পর নকুড়বাবুর খেয়াল হলো লোকটার নাম ধাম তো কিছু জানা হলো না। আবার পিছু ফিরলেন তিনি, কিন্তু সেই ল্যাম্পপোস্টের কাছাকাছি এসে তিনি দেখলেন কুয়াশার চাদর মুড়ে ল্যাম্পপোস্টটাই একলা দাঁড়িয়ে আছে। বৃদ্ধ চলে গেছে। নকুড়বাবু পরদিন দুপুরবেলার মধ্যেই পৌঁছলেন মসমাইতে। হাতে সময় নিয়ে এসেছেন, কারণ জঙ্গল থেকে নিজের প্রয়োজনে বেশ কিছু উদ্ভিদ সংগ্রহ করবেন তিনি। খাসি পাহাড়ে অবস্থিত এই জায়গাতে আগেও তিনি এসেছেন। উঁচু জায়গার মাথার উপর দাঁড়িয়ে আছে পাইন, রডোডেনড্রন, বাঁশ ইত্যাদি গাছের ঘন জঙ্গল। তাছাড়া নানা ঝোপে ঝাড়ে, বৃক্ষকাণ্ডে নানা ভেষজ লতাগুল্ম আর অর্কিডের সমারোহ তো আছেই। কাছেই মসমাই কেভ, মসমাই ফলস, সেভেন সিস্টার্স ফলস ইত্যাদি জলপ্রপাত। আকাশের মতিগতি এখানে বড় বিচিত্র। এই মেঘমুক্ত ঝকঝকে আকাশ, আর তার পরক্ষণে আবার মুষলধারে বৃষ্টি, যে বৃষ্টি চিরসবুজ করে রাখে এখানকার প্রকৃতিকে, পুষ্ট করে পাহাড়ের বুক থেকে নেমে আসা দুধ সাদা অসংখ্য জলপ্রপাতকে। তৈরি হয়েই এসেছিলেন নকুড়বাবু, সঙ্গে বর্ষাতি, ছাতা, ভেষজ উদ্ভিদ সংগ্রহ করার জন্য পলিথিনের ব্যাগ, তাছাড়া জল, শুকনো খাবার ইত্যাদিও তার সঙ্গেই আছে। বিকেল হতে ঘণ্টাখানিক বাকি। জঙ্গলে ঢুকলেন তিনি। কাজ মিটিয়ে ঠিক সময় যাবেন কাছেই সেভেন সিস্টার্সে। জঙ্গলে ঢুকে প্রয়োজনীয় গাছগাছড়ার সন্ধান করতে লাগলেন তিনি। কিছু ব্যাগেও ভরতে লাগলেন। তিনি যখন বেশ অনেকটা ভেতরে প্রবেশ করেছেন, হঠাৎ কেউ যেন একটা বিরাট কালো চাদর বিছিয়ে দিল জঙ্গলের মাথায়। তিনি ওপরে তাকিয়ে দেখলেন বিরাট একখণ্ড কালো মেঘ উপস্থিত হয়েছে জঙ্গলের মাথায়। চেরাপুঞ্জিতে এই ঘটনা হামেশাই ঘটে। অন্ধকার নেমে এলো চারপাশে, আর তারপরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। বর্ষাতি আর ছাতা মাথায় একটা গাছের তলায় দাঁড়িয়ে নকুড়বাবু নিজেকে বাঁচাতে লাগলেন। হঠাৎ তিনি দেখলেন কয়েক হাত তফাতে গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা লোক। পরনে বিবর্ণ হয়ে যাওয়া একটা লং কোট, মাথায় একটা হ্যাট, যদিও টুপিটা তার মুখের অর্ধেকটা আড়াল করে রেখেছে, তবুও নকুড়বাবুর মনে হলো লোকটা যেন তাকেই দেখছে। লোকটা কে? ভবঘুরে ধরনের কেউ? নকুড়বাবু তাকে দেখতে লাগলেন। লোকটাই প্রথমে মুখ খুলে জিজ্ঞেস করলো, তা আপনি কি ট্যুরিস্ট? নকুড়বাবু জবাব দিলেন, না, ঠিক তা নয়। আমি কিছু গাছগাছড়া সংগ্রহ করতে এসেছিলাম, ওষুধ তৈরিতে কাজে লাগে। তা আপনি? লোকটা প্রথমে বলল, ও, আপনি বনৌষধি সংগ্রহ করছেন? তারপর একটু থেমে বলল, আমিও আপনারই মতন গাছগাছড়া খুঁজি। লোকটার কথা আর কথা বলার ঢং দেখে এবার তাকে ঠিক ভবঘুরে টাইপের মনে হলো না নকুড়বাবুর। লোকটা যেন একটু ইতস্তত করে এরপর নকুড়বাবুর পাশে এসে দাঁড়ালো। তাকে কাছ থেকে দেখে
নকুরবাবু বেশ খানিকটা অবাক হয়ে গেলেন। লোকটার মুখ আর হাতের ধবধবে সাদা রং বলে দিচ্ছে লোকটা বিদেশি। ভারতীয়দের চামড়া এত ফর্সা হয় না। নকুরবাবু জানতে চাইলেন, আচ্ছা, আপনিও কি ভেষজ শাস্ত্র চর্চা করেন? সে জবাব দিল, আসলে আমি একজন বটানিস্ট। খাসি পাহাড়ের জঙ্গলে নানা ধরনের পিচার প্লান্ট, মাংসাশী উদ্ভিদ পাওয়া যায়, আপনি নিশ্চয়ই জানেন। তার উপর একটা বই লেখার জন্য আমি এদেশে এসেছি, মানে এসেছিলাম। কোথা থেকে এসেছিলাম? মানে আপনি এখন এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি অনেক বছর ধরে। বাই দ্য ওয়ে, আমার নাম উইলিয়াম স্পেন্সার। জাতিতে ইংলিশম্যান, তবে সে দেশে আর ফেরা হলো না। একটা বিষণ্ণতা যেন ঝরে পড়ল তার কণ্ঠস্বরে। সৌজন্যবশত এরপর নিজের পরিচয় দিয়ে নকুরবাবু বললেন, ফেরা হলো না কেন? এখানেই সংসার পেতেছেন নাকি বই লেখার কাজটা শেষ হয়নি? সে জবাব দিল, সংসার আমার নেই, আর বই লেখার কাজও শেষ হয়ে গেছিল। জানেন, কত নতুন নতুন তথ্য সংগ্রহ করেছিলাম তাতে। মানুষ জানলে উপকৃত হতো। কত নতুন নতুন উদ্ভিদের কথা লেখা ছিল, হয়তো ভেষজ বিজ্ঞানের কাজে আসতো। তা বইটা কি হলো? ছাপাননি নাকি? ছাপাবার আগেই তো। প্রথম কথাটা সম্পূর্ণ করল না লোকটা। তারপর একটু চুপ করে থেকে বলল, আচ্ছা, আপনার তো প্রকাশনার ব্যবসা আছে, তা আপনাকে বইটা দিলে আপনি ছাপাবেন? নকুরবাবু জবাব দিলেন, পাণ্ডুলিপিটা দেখা দরকার, ভালো হলে নিশ্চয়ই ছাপাবো। তা সেটা এখন কোথায়? স্পেন্সার নামের লোকটা প্রথমে বেশ উৎফুল্লভাবে বলল, ভালো হলে ছাপবেন? জানেন, ওতে এমন সব উদ্ভিদের কথা লেখা আছে সবাই চমকে যাবে। আসলে ওর ব্যাপারে জানতে গিয়েই তো। আবারও কথা শেষ করল না লোকটা। একটু বিষণ্ণ কণ্ঠে বলল, পাণ্ডুলিপিটা না, আমার কাছে এখন নেই। ওটা মসমাই কেভে রাখা আছে, আনতে হবে। তা আপনাকে আমি পাবো কিভাবে? নকুরবাবু একটু ইতস্তত করে বলেই ফেললেন কথাটা। আজ আমি মসমাই কেভে যাব, আসলে সে কারণেই এখানে আসা। একজন নিয়ে যাবে। আচ্ছা, আপনি তো এখানকার উদ্ভিদ নিয়ে কাজ করেছেন, এমন কোনো অর্কিড দেখেছেন যা লাল বলের মতো দেখতে, যা মসমাই কেভে পাওয়া যায়? লোকটা প্রশ্ন শুনে যেন বিস্মিতভাবে তাকিয়ে থাকলো নকুরবাবুর দিকে। তারপর বলল, হ্যাঁ, দেখেছি। ওটা ওখানেই পাওয়া যায়। আপনি নিশ্চয়ই শিলং বাজারে কোনো খাসি বৃদ্ধর কাছে ওটা দেখেছেন, আর সেটা সংগ্রহ করতেই তার আমন্ত্রণে এখানে এসেছেন কি, তাই তো? বিস্মিত নকুরবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আপনি জানলেন কিভাবে? একটু চুপ করে থেকে লোকটা বলল, আপনি আমার লেখাটা পড়লে উত্তরটা পেয়ে যেতেন। আচ্ছা, আমি এখন চলি। এই বলে লোকটা নকুরবাবুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হঠাৎই যেন বনের মধ্যে মিলিয়ে গেল। অদ্ভুত লোক তো, যেমন হঠাৎ এলো তেমনই চলেও গেল। যাই হোক, মনে মনে ভাবলেন নকুরবাবু। বৃষ্টি ধরেছে, আকাশ আবার ফর্সা। নকুরবাবু কিছুক্ষণ লোকটার কথা ভেবে পা বাড়ালেন বনের বাইরে যাওয়ার জন্য। সেভেন সিস্টার্স ফলস জায়গাটা নকুরবাবু চেনা। মসমাই কেভের গুহা মুখ থেকে বেশ খানিকটা দূরে একটা প্রকাণ্ড গহ্বরের গা বেয়ে বর্ষণসিক্ত চেরাপুঞ্জির 7টি দুধ সাদা জলধারা নেমে গেছে পাতালের দিকে, তাই এর নাম সেভেন সিস্টার্স। জলপ্রপাতের কাছে একটা উঁচু জায়গাতে সেই লোকটার প্রতীক্ষা করছিলেন নকুরবাবু। দূরে খাসি পাহাড়ের মাথায় সূর্য অস্ত যাচ্ছে, তার লাল আভা ছড়িয়ে পড়েছে সামনের ঘাস বনে,
কিছু দূরে অরণ্যের মাথায় নির্জন প্রান্তরে বেশ ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। নিস্তব্ধ চারদিক, অপূর্ব শান্ত সৌন্দর্য বিরাজ করছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামবে। সেই লোকটা ঠিক আসবে তো? নিকটবর্তী খাসি গ্রাম মাইল খানেক দূরে। সে না এলে সেখানে পৌঁছতে রাত হবে। কথাগুলো ভেবে ঘড়ি দেখলেন নকুড়বাবু, আর তার পরক্ষণেই তিনি দেখতে পেলেন তাকে। লাল কালো সেই খাসি শাল গায়ে ঘাসবন ভেঙে এগিয়ে এসে নকুড়বাবুর সামনে দাঁড়িয়ে এসে বলল, খুব লেই। মুখে তার হাসি। শেষ বিকেলের আলো এসে পড়েছে তার মুখে। সেই আলোতে নকুড়বাবুর মনে হলো এই লোকটাকে গতকাল কুয়াশা মাখা ল্যাম্পপোস্টের আলোতে যত বৃদ্ধ মনে হয়েছিল, আসলে তা নয়। মুখময় বলি রেখাগুলো যেন তেমন আর নেই। লোকটাকে প্রৌঢ় বলা যায়। নকুড়বাবুও তাকে খুব লেই জানিয়ে বললেন, খুব লেই। যাক, তুমি তাহলে এলে। তোমার নাম কি? কাল সেটা জানা হয়নি। সে জবাব দিল, আমার নাম তো মাত্র কাবা। এই খাসি পাহাড়ে আমার ঘর। তার চারপাশে একবার তাকিয়ে নিয়ে বলল, চলুন এবার রওনা দেয়া যাক। চলুন, আসুন আসুন আসুন। নকুড়বাবু অনুসরণ করলেন তাকে। লোকটা গিয়ে দাঁড়ালো জলপ্রপাতের খাদের কিনারে। নকুড়বাবুর উদ্দেশ্যে একবার শুধু বলল, এই সাবধান, খুব সাবধানে নামবেন। তারপর দুটো জলপ্রপাতের মধ্যে দিয়ে ধাপ বেয়ে নিচে নামতে শুরু করল। নকুড়বাবু তার পেছন পেছন নামতে লাগলেন। পা ফসকালেই অবধারিত মৃত্যু। দুপাশের জলপ্রপাতের জলের ছিটেতে ভিজে যাচ্ছে দেহ। প্রায় 100 ফুট নিচে নেমে দাঁড়ালো লোকটা। পাথুরে দেওয়ালে নানা ঝোপঝাড়, জলজ উদ্ভিদ। দেওয়াল হাতড়ে একটা ঝোপ ফাঁক করতেই উন্মোচিত হলো একটা গহ্বর। অন্ধকার বিরাজ করছে ভেতরে। এই তাহলে গুহা মুখ। নকুড়বাবুকে নিয়ে প্রবেশ করলো ভিতরে। ঠিক তখনই বাইরে ঝোপ করে অন্ধকার নামলো। ভেতরে ঢুকে লোকটা একটা মশাল জ্বালিয়ে নিয়ে চলতে শুরু করলো। সুরপিল গুহা। মাথার উপর ছাদ, অনেক জায়গাতে এমন নিচু যে অনেক সময় হামাগুড়ি দিতে হচ্ছে। দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে বরফের মতো ঠান্ডা। মাঝে মাঝে ওপর থেকে নেমে এসেছে স্তম্ভের মতো চুনা পাথরের ঝুড়ি। নিঃশব্দে এগোতে থাকলো লোকটা। একবার শুধু নকুড়বাবুর প্রশ্নের জবাবে সে জানালো যে সেখানে পৌঁছতে ঘন্টা খানেক সময় লাগবে। ঘন্টাখানেক পর নানা কসরত করে চলার পর নকুড়বাবুর তখন কাহিল অবস্থা। মত্ত কাবা এবার যেন নিশ্চিন্ত হয়ে বলল, আমরা এসে গেছি। আর এরপরেই ধীরে ধীরে চওড়া হতে শুরু করলো গুহামুখ। হঠাৎ মশালের আলোতে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন নকুড়বাবু। দেওয়ালের গায়ে একটা পাথরের খাঁজে আটকে আছে বাচ্চা ছেলেদের লাল জামা। নকুড়বাবু সেটা দেখে থমকে দাঁড়িয়ে বললেন, আচ্ছা, এই জামাটা কোথা থেকে এলো? লোকটা মুহূর্তের জন্য একবার সেদিকে তাকিয়ে বলল, আমি জানি না, আমি জানি। আসুন আসুন, তাড়াতাড়ি পা চালান। নকুড়বাবুর মনে হলো ইচ্ছে করেই যেন সে ব্যাপারটা এড়িয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই তারা একটা হল ঘরের মতো জায়গাতে উপস্থিত হলেন। মাথার উপর ফাটল বেয়ে আবছা চাঁদের আলো ঢুকছে সে ঘরে। তারা সে ঘরে পা রাখতেই এক ঝাঁক বাদুড় ডানা ঝাপটে মাথার ওপরের ফাটল দিয়ে বাইরে মিলিয়ে গেল। বাদুড় প্রাণীটা
এখানকার প্রায় সব গুহাতেই থাকে। ঘাবড়ালেন না নকুরবাবু। প্রৌঢ় খাসি লোকটার মুখে হাসি ফুটে উঠল। সে বলল, এ সেই জায়গা। এই বলে সে মশালটা নিচের দিকে ধরে আলো ছড়ালো মাটিতে। সেখানে ছড়িয়ে আছে নানা আকৃতির পাথর। বিস্মিত নকুরবাবু দেখলেন তাদের খাঁজে খাঁজে জন্মে আছে বলের মতো অসংখ্য সেই উদ্ভিদ। তবে তাদের রং ধবধবে সাদা। দেওয়ালের গা থেকেও ঝুলছে বেশ কিছু। নকুরবাবু বললেন, কিন্তু এদের রং সাদা কেন? মত্ত কাবা হেসে জবাব দিল, রং ধরবে, সুন্দর করে রং ধরবে। চাঁদ ভালো করে ওপরে উঠুক, সেই আলো গুহায় ঢুকলে রং ধরবে। তার আগে খবরদার ওদের ছোবেন না। রং ধরলে ওগুলো সংগ্রহ করে বেরোবো এখান থেকে। কিছু কিছু উদ্ভিদ আলো পেলে তবেই রঙিন হয়, এই ব্যাপারটা জানা আছে নকুরবাবুর। তিনি জায়গার চারপাশে তাকালেন। আরো কয়েকটা গুহাপথ বেরিয়েছে নানা দেওয়াল থেকে। হঠাৎ একটা কোণে চোখ আটকে গেল তাঁর। সেখানে দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসে আছে একটা নরকঙ্কাল। চমকে উঠে নকুরবাবু বললেন, এ কি? ওটা কার কঙ্কাল? মত্ত কাবা হেসে বলল, ওটা আমি 20 বছর ধরে এইখানে দেখছি। হয়তো লোকটা এখানে এসেছিল, বেরোতে পারেনি। নকুরবাবু গিয়ে দাঁড়ালেন কঙ্কালটার সামনে। লোকটা ঠিকই বলেছে, কঙ্কালটা অনেক পুরনো। চুনের প্রলেপ জমেছে তার গায়ে। একটা মাকড়সা তার চোখের এক কোটর থেকে বেরিয়ে অন্যটাতে ঢুকে গেল। একটা ছোট কাঠের চ্যাপ্টা বাক্স পড়ে আছে লোকটার পাশে, 6 ইঞ্চি লম্বা আর ওরকমই চওড়া। সম্ভবত মৃত লোকটারই জিনিস হবে। কৌতূহলবশত নকুরবাবু সেটা তুলে নিতেই সেই খাসি লোকটা বলে উঠল, ওখান থেকে চলে আসুন, সাপের বাসা আছে ওখানে। সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে এলেন নকুরবাবু। মত্ত কাবা এতক্ষণে মশালটাকে পাথরের খাঁজে গুঁজে একটা বেশ উঁচু পাথরের ওপর পা থেকে মাথা চাদরে মুড়ে বসে পড়েছে। নকুরবাবু এগিয়ে এসে সেই পাথরের নিচে মত্ত কাবার মুখোমুখি একটা নিচু পাথরে বসলেন। তার চারপাশে পাথরের খাঁজে ফুটে আছে থোকা থোকা অসংখ্য সেই বলের মতো অর্কিড। নকুরবাবু অর্কিডগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর প্রশ্ন করলেন, আচ্ছা, তুমি এ গুহার খোঁজ পেলে কিভাবে? চাদরে মুখ ঢাকা মত্ত কাবা যেন হাসল, কিন্তু উত্তর দিল না। নকুরবাবু এরপর মনোনিবেশ করলেন বাক্সটার দিকে। অনেক পুরনো বাক্স, মুখটা এঁটে গেছে। সেটা খুলতে না পেরে তিনি সেটা চালান করে দিলেন ব্যাগের ভেতরে। পরে দেখা যাবে কি আছে। নকুরবাবু প্রতীক্ষা করতে লাগলেন কখন চাঁদের আলো মাথার উপরের ফাটল দিয়ে ঘরে এসে ঢোকে তার জন্য। সময় এগিয়ে চলল। মত্ত কাবার কোনো সাড়া শব্দ নেই। চাদরে মুখ ঢেকে সে মনে হয় ঘুমিয়ে পড়েছে। চাঁদের আলো ধীরে ধীরে ঘরে ঢুকতে শুরু করেছে। নকুরবাবু এক দৃষ্টে তাকিয়ে আছেন অর্কিডগুলোর দিকে। একসময় চাঁদ যখন মাথার উপর উঠল, তখন সেই আলোতে ভরে উঠল গুহা। কিন্তু নকুরবাবু দেখলেন কোনো অর্কিডেই ঠিক রং ধরল না। চাঁদের আলোতে সেগুলো শ্বেত পাথরের বলের মতো দেখাচ্ছে। রং ধরছে না কেন? রং ধরছে না কেন? মত্ত কাবাকে ডাকবেন ভাবলেন নকুরবাবু। নকুরবাবুর ডান হাতটা
পাথরের উপর ভর দেওয়া ছিল অনেকক্ষণ ধরে। তিনি উঠে দাঁড়িয়ে মত্তকাবাকে ডাকতে যাবেন, হঠাৎ তার মনে হলো হাতটা কেমন যেন অবশ লাগছে। হাতটা তিনি তুলে ধরতেই দেখলেন এক অদ্ভুত ব্যাপার। তার কবজির কাছে আটকে আছে লাল টেনিস বলের মতো একটা অর্কিড। নকুরবাবু বাঁ হাত দিয়ে তাকে কবজি থেকে তুলতে যেতেই বুঝতে পারলেন ব্যাপারটা। অর্কিডের ফিতের মতো অংশ দুটো পেঁচিয়ে ধরেছে তার কবজি, আর তার প্রান্ত ভাগ দুটো প্রবেশ করেছে তার চামড়ার ভেতরে। আসলে ওই ফিতের মতো অংশ দুটো চোষক নল, যা ধমনী থেকে নিঃশব্দে রক্ত চুষে নিয়ে রং ধরাচ্ছে মসমাই অর্কিডে। আর এই পর মুহূর্তেই তিনি অনুভব করলেন তার গোড়ালিতে, ঘাড়ে, শরীরের সমস্ত খোলা জায়গায় একই রকম অসাড়তা। চেঁচিয়ে উঠলেন নকুরবাবু। তার দেহ থেকে লাল অর্কিডগুলো মাটিতে ছুঁড়ে ফেলতে লাগলো। ঠিক বেড়াল যেমন নিঃশব্দে লাফ দেয়, ঠিক তেমনি পাথরের ওপর থেকে নেমে এলো মত্তকাবা। তারপর যেন কোনো মহার্ঘ বস্তু সংগ্রহ করছে এমন ভাবে কুড়োতে লাগলো নকুরবাবুর ছুঁড়ে ফেলে দেওয়া লাল অর্কিডগুলো। সবগুলো মিলিয়ে গোটা 6 হবে। সেগুলো কুড়িয়ে নিয়ে সে নকুরবাবুর মুখোমুখি দাঁড়ালো। চাঁদের আলো এসে পড়েছে তার মুখে। সেই আলোতে জল করছে তার চোখ। ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠেছে। হিস হিস করে সে নকুরবাবুর উদ্দেশ্যে বলে উঠল, বলেছিলাম না, চাঁদের আলো ফুটলে রং ধরবে অর্কিডে। কথাগুলো বলেই সে একটা অর্কিড মুখে পুরো চিবোতে লাগলো। তার দু কষ বেয়ে চুইয়ে পড়তে লাগলো তাজা রক্ত, নকুরবাবুর রক্ত। আতঙ্কে চিৎকার করে উঠলেন নকুরবাবু। অট্টহাস্য করে উঠল মত্তকাবা। সেই পৈশাচিক হাসি প্রতিধ্বনিত হতে লাগলো পাথুরে দেওয়ালে। সামনে একটা গুহামুখ দেখে আতঙ্কে দিশেহারা হয়ে নকুরবাবু ছুটতে শুরু করলেন সেই পথে। পেছনে শোনা গেল মত্তকাবার কণ্ঠস্বর, কোথায় পালাবেন? কোথায় পালাবেন? পালাবার কোনো পথ নাই এখানে। আর তার সঙ্গে সঙ্গে সেই বিভৎস হাসি। পাগলের মতো গুহাপথ ধরে পাথরে ধাক্কা খেতে খেতে অন্ধকারে দিকশূন্যভাবে ছুটতে লাগলেন নকুরবাবু। পাথরে অনুরণিত হচ্ছে সেই কণ্ঠস্বর, কোথায় পালাবেন? কোথায় পালাবেন? পালাবার কোনো পথ নাই এখানে। হঠাৎ একটা বাঁকের মাথায় তিনি দেখতে পেলেন তার রাস্তা আগলে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। আর মনে হয় পালানো গেল না। তবে বাঁচার শেষ চেষ্টা করার জন্য নকুরবাবু একটা পাথর কুড়িয়ে নিলেন, সে কাছে এলেই সেটা ছুঁড়ে মারবেন বলে। ঠিক সেই সময় ছায়ামূর্তি বলে উঠল, আসুন, আমাদের সঙ্গে আসুন, নইলে আপনি বাঁচবেন না। আসুন। ইকার গলা, এ তো মত্তকাবা নয়। তাছাড়া তার সঙ্গে একটা বাচ্চাও আছে মনে হয়। আরে এই তো জঙ্গলের মধ্যে দেখা সেই লোকটা। লোকটা আবার বলে উঠল, তাড়াতাড়ি, মত্তকাবা আপনাকে অনুসরণ করছে। ও এলে আপনাকে আর বাঁচানো যাবে না। তাড়াতাড়ি আসুন। তার কণ্ঠস্বর শুনে চিনতে পারলেন নকুরবাবু। কোথায় পালাবেন? কোথায় পালাবেন? কোথায় পালাবেন? কোথায় পালাবেন? পিছনে ধেয়ে আসছে মত্তকাবার পদশব্দ আর সেই রক্ত জল করা হাসি। আর দেরি না করে নকুরবাবু ছুটতে শুরু করলেন তার পিছু পিছু। কত সুড়ঙ্গ, কত গুহামুখ অতিক্রম করে ছুটে চললেন তিনি। শুধু ছুটতে ছুটতে নকুরবাবুর একবার যেন মনে হলো সেই ছায়ামূর্তি দুটোর যেন
মাটিতে পা পড়ছে না, তারা যেন বাতাসে ভেসে এগোচ্ছে। একসময় পেছনে পড়ে রইল মত্তকাবার সেই হাসি। গুহার বাইরে উন্মুক্ত আকাশের নিচে এসে দাঁড়ালেন তারা। এই জায়গা নকুরবাবু চেনা। দিনের বেলা টুরিস্টরা এই পথে মসমাই কেভে ঢোকে। নকুরবাবু তাকালেন তাদের দিকে। লোকটার মুখে আত্মতৃপ্তির হাসি। মনে হয় সেটা নকুরবাবুকে বাঁচানোর জন্য। সঙ্গে ছেলেটার বয়স বছর 10 হবে। সে একটু বিষণ্ণ, গায়ে লাল জামা। নকুরবাবু প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে বললেন, আচ্ছা, মত্ত খাবার লোকটা কি? স্পেন্সার বলল, ও আমার আর এই বাচ্চাটার মতো, তবে ওর দেহ আছে। লাল মসমাই অর্কিড ওর দেহকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে। এই অর্কিড ওকে বৃদ্ধ থেকে যুবক করে তোলে। সে জীবন মৃত্যুর মাঝামাঝি থাকা ভয়ঙ্কর কেউ। তাড়াতাড়ি আসুন। নকুরবাবু তার বক্তব্য সম্পূর্ণটা বুঝতে না পারলেও কিছুটা অনুমান করলেন। এরপর তিনি ছেলেটাকে দেখে বললেন, এ কি? সে বলল, মত্ত কাবার শেষ শিকার। গতকালই ওকে এখানে এনেছিল সে। ঠিক 20 বছর আগে যেমন আমি ওর শিকার হয়েছিলাম, যেমন আপনি হতে যাচ্ছিলেন, তবে আপনি ফিরলেন। আমাদের দুজনের আর ফেরা হলো না। নকুরবাবুর মনে পড়ে গেল একটি বাচ্চার নিখোঁজ হওয়ার খবর তিনি কাগজে পড়েছেন। নকুরবাবু বললেন, কেন ফেরা হবে না কেন? লোকটা এরপর বলল, ওই দেখুন, শুকতারা উঠেছে, আলো ফুটবে। শিলং পাহাড় থেকে আজই নেমে যাবেন আপনি। ও পিছু ধাওয়া করতে পারে। 20 বছরে একবার ও যুবক হবার সুযোগ পায়। আপনি ভালো থাকবেন, এখানে আর থাকবেন না। যান 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 যান। কথা শেষ করলো স্পেন্সার। আর তারপর সেই ছেলেটার হাত ধরে যেন বাতাসে মিলিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই দিনের প্রথম সূর্যকিরণ দেখা দিল খাসি পাহাড়ের মাথায়। ট্রেনের কম্পার্টমেন্টে বসে সহযাত্রীদের সঙ্গে গল্প করছিলেন নকুরবাবু। গৌহাটি স্টেশন থেকে কলকাতাগামী রাতের ট্রেন ছাড়বে করছে। খাসি পাহাড় থেকে শিলং হয়ে বেলাবেলি গৌহাটি নেমেছেন তিনি। ভয়টা তার এখন অনেকটা কেটে গেছে। তার মনে হচ্ছিল মসমাই কেভের ঘটনাগুলো যেন নিছক একটা দুঃস্বপ্নই ছিল। তিনি বেশ গল্পই করছিলেন। বাইরে ট্রেন ছাড়ার আগে লোকজনের হাঁক ডাক, ব্যস্ততা। নকুরবাবুর মুখোমুখি জানলার পাশে বসে থাকা এক যাত্রী বাইরের দিকে তাকিয়ে নকুরবাবুর উদ্দেশ্যে হঠাৎ বলে উঠলেন, আরে দেখুন দেখুন, কি সুন্দর ক্যাকটাস। নকুরবাবু জানলার বাইরে তাকালেন। কয়েক হাত তফাতে ভিড়ের মাঝে লাল কালো খাসি শাল গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে একজন। হাতে ধরা বাক্সে রাখা লাল বলের মতো দুটো মসমাই অর্কিড। মুহূর্তের মধ্যে নকুরবাবু চিনতে পারলেন তাকে। মত্ত কাবা। যদিও তার বয়স এখন আরো কমে গেছে, প্রায় যুবকই বলা যায় তাকে। রাতের প্ল্যাটফর্মে শিকার ধরতে এসেছে সে। তাকে দেখার সঙ্গে সঙ্গেই নকুরবাবু ঝপ করে জানলার লোহার ঝাঁপটা নামিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ট্রেনও দুলে উঠে চলতে শুরু করল। বিস্মিত সহযাত্রী প্রশ্ন করলেন, কি হলো মশাই? নকুরবাবু জবাব দিলেন, আমার আবার ঠান্ডা লাগার ধাত আছে তো, তাই জানলাটা বন্ধ করে দিতাম। সানডে সাসপেন্সে আজ শুনলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা মসমাই অর্কিড। গল্প পাঠে দীপ, উইলিয়াম স্পেন্সার মীর, মত্ত কাবার ভূমিকায় শ্রী জগন্নাথ বসু, ট্রেনের যাত্রী
অমর্ত্য, নকুরবাবুর চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি অগ্নি, ধ্বনি পরিকল্পনা ও স্পেশাল এফেক্টসে শুভদীপ, পর্ব পরিচালনায় দীপ ও গোধূলি, পোস্টার ডিজাইন অ্যাস্টারেস্ক, সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন আলতামাস, অত্রি এবং গোধূলি। শেষ হল হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা মসমাই অর্কিড। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।